বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আসসালামু আলাইকুম। মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় এখন আমি রয়েছি মেহেরুন্নেসা, সহকারী শিক্ষক, ব্যবসা শিক্ষা, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। যাদের সঙ্গে আমি আলোচনায় থাকব করো আমার সাউন্ড ক্লিয়ার কিনা, আমাকে শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা একটু আমাকে কনফার্ম করো। মূল পাঠে যাওয়ার আগে তোমরা আমাকে একটু শিওর করো যে তোমরা সব কিছু শুনতে পাচ্ছ, আমাকে দেখা যাচ্ছে। নাফিসা নৌসেন, ওয়ালাইকুম সালাম। নাফিয়া নৌসেন, আরিফা, ওয়ালাইকুম সালাম। যাচ্ছে, তাহলে শুরু করি ক্লাস। আর কোথায়? দুইজন, মাত্র দুইজন? কেন? নাফিয়া নৌসেন, আরিফা, দুইজন স্টুডেন্ট আমাদের? ভেরি স্যাড। আচ্ছা, আমরা শুরু করি। আস্তে আস্তে সবাই জয়েন করো, রুল শাখা লিখে জয়েন করো। ওকে, থ্যাংক ইউ নাফিয়া কনফার্ম করার জন্য। এখন আমরা মূল পাঠে চলে যাচ্ছি। আজকে আমাদের আলোচনার অধ্যায় হচ্ছে হিসাব বিজ্ঞানের অধ্যায় 7, খতিয়ান। খতিয়ান তোমরা জানো, এর আগে খতিয়ান সম্পর্কে বলেছি আমি, বা তোমরা নবম শ্রেণীতে পড়েছ। খতিয়ানটা কি? খতিয়ান হচ্ছে হিসাব চক্রের চতুর্থ ধাপটা, তাই না? হিসাব হচ্ছে হিসাব চক্রের একটা প্রতিষ্ঠানে যে সমস্ত লেনদেন সংগঠিত হয় সেগুলিকে প্রথমে জাবেদায় লিপিবদ্ধ করা হয়, তারপরে জাবেদা থেকে খতিয়ানে স্থানান্তর করা হয়। জাবেদায় একটা প্রতিষ্ঠানে একই মাসে অনেকবার লেনদেন হতে পারে, যেমন ক্রয় অনেকবার হতে পারে, বিক্রয় অনেকবার হতে পারে, নগদ অনেক লেনদেন অনেকবার হতে পারে। খতিয়ানে এসে কী করা হয়, সেটাকে আলাদা আলাদা শিরোনামকে একটা নির্দিষ্ট, মনে করেন যতগুলি ক্রয় সেগুলিকে একটা শিরোনামে নিয়ে আসতে হবে, যত বিক্রয় সব এক শিরোনামে নিয়ে আসতে হবে। অর্থাৎ একটা নির্দিষ্ট শিরোনামে নিয়ে এসে শ্রেণীবিন্যাস করে স্থায়ীভাবে যখন লিপিবদ্ধ করা হয় সেটা হচ্ছে খতিয়ান। তাহলে জাবেদায় যে সমস্ত লেনদেন সংগঠিত হয় সেখান থেকে জাবেদার অনেকগুলি লেনদেনকে আলাদা আলাদা শিরোনাম না করে এক একটা শিরোনামে, যদি যত ক্রয় সেগুলিকে এক শিরোনামে, যত বিক্রয় সেগুলিকে এক শিরোনামে নিয়ে এসে যখন স্থায়ীভাবে পাকাপাকিভাবে লিপিবদ্ধ করা হয় সেটাই হচ্ছে খতিয়ান। এবং লিপিবদ্ধ করার পদ্ধতি দুইটা আছে, একটা টি ছক আর একটা আছে চলমান জের ছক। তো আমরা এগুলি আস্তে আস্তে শিখব। এখন আমরা এই অধ্যায়ে যে ধরনের শিখনফলগুলি আছে এগুলি একটু দেখে নাও। এই অধ্যায়ের শিখনফলগুলো হচ্ছে কি, পাকা বই হিসাবে খতিয়ানের ধারণা একটু আমি দিলাম, আরও বিস্তারিত জানবে এবং খতিয়ানের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, খতিয়ানের শ্রেণী বিভাগগুলি ব্যাখ্যা করতে পারবে, জাবেদা এবং খতিয়ানের পার্থক্যগুলি নিরূপণ করতে পারবে, টি ছক এবং চলমান জের ছকে হিসাব প্রস্তুত করে হিসাবের জের বা ব্যালেন্স নির্ণয় করতে পারবে, আর বিভিন্ন ধরনের খতিয়ানের ডেবিট এবং ক্রেডিট জেরের তাৎপর্যগুলি বিশ্লেষণ করতে পারবে। এবং সর্বশেষ আমরা চেষ্টা করব একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করার। এগুলো হচ্ছে আমাদের বইয়ের শিখনফল। আমাদেরকে বইয়ের বাইরে বা বইয়ের শিখনফল ছাড়া অন্য কোথাও যাওয়ার সুযোগ নাই। আমাকে আগে বইটা ভালো করে বুঝতে হবে, পড়তে হবে, দেন আমাকে আরও এক্সট্রা নলেজ নিতে হবে। কাজে এগুলো হচ্ছে বইয়ের শিখনফল, এগুলো আমরা আগে শিখব, তোমরা পারো, তারপর আমরা রিভাইজ করব। দেখি একটা একটা করে আমরা রিভাইজ করি। প্রথম খতিয়ানের ধারণা দিলাম যে খতিয়ানে কী করা হয়, লেনদেনগুলিকে আলাদা শিরোনামে শ্রেণীবিন্যাস করে তারপরে নির্দিষ্ট সময়ে তার কী করা হয়, জের বা ব্যালেন্স নির্ণয় করা হয় নির্দিষ্ট সময়ান্তে। যেমন প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণী হিসাব, একটা প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণীর হিসাব হয়, আমি একটু আগে বলেছিলাম, যেমন ক্রয়, বিক্রয়, নগদান, আসবাবপত্র, যন্ত্রপাতি, দেনাদার, পাওনাদার, বিভিন্ন ধরনের হিসাব হয়। আর এক কথায় একটা প্রতিষ্ঠানের যে হিসাব, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় ব্যয় এবং
লাভ ক্ষতি হিসাব সংরক্ষণ করা হয়। এখন একটা প্রতিষ্ঠানে যখন বিভিন্ন ধরনের লেনদেন সংগঠিত হয়, সেই লেনদেনগুলিকে জাবেদায় লিপিবদ্ধ করতে হয়, সেখান থেকে খতিয়ান করতে হয়। খতিয়ান থেকে তারপরে রেওয়ামিল সত্যতা যাচাই করার জন্য সেইখান থেকে আমরা আর্থিক বিবরণী তৈরি করতে পারি। অর্থাৎ প্রতিষ্ঠান হচ্ছে কি একটা চলমান প্রক্রিয়া, এটা চলতে হলে সেই প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময় শেষে তার লাভ ক্ষতি, তার আর্থিক অবস্থা জানা প্রয়োজন। আর জানতে হলে অবশ্যই আমরা এর মাধ্যমে আসতে হবে, অর্থাৎ খতিয়ান সংরক্ষণের মাধ্যমে আমরা স্টেপ বাই স্টেপ একটার পর একটা আমাদের ধারাবাহিকভাবে অগ্রসর হতে হবে। তাহলে লেনদেনগুলো জাবেদা লিপিবদ্ধ করার পর সেখান থেকে স্থায়ী বা পাকাভাবে খতিয়ানে সারিবদ্ধ ও শ্রেণীবদ্ধভাবে লিপিবদ্ধ করা হয়। আমি আগে বলেছি যে যখনই একটা লেনদেন সংগঠিত হবে সেটাকে কি করতে হবে, আমাদের প্রাথমিক বই বা খতিয়ানের যে সহকারী বই জাবেদায় লিপিবদ্ধ করতে হয়। জাবেদা থেকে লেনদেনগুলিকে নির্দিষ্ট শিরোনামে নির্দিষ্ট ছকে শ্রেণীবিন্যাস করা হয় এবং নির্দিষ্ট সময় শেষে তার ব্যালেন্স বা জের নির্ণয় করা হয়। কারণ এটা যদি আমরা নির্ণয় না করি, আমরা খতিয়ান যদি সংরক্ষণ না করি, তাহলে আমরা রেওয়ামিল তৈরি করতে পারবো না। আর রেওয়ামিলের মাধ্যমে গাণিতিক সত্যতা যাচাই যদি না করতে পারি, তাহলে আমরা প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী বা আর্থিক অবস্থা নির্ণয় করতে পারবো না। এই জন্য আমাদের অবশ্যই খতিয়ান সংরক্ষণ করা জরুরি, বাধ্যতামূলক। এটা করলে আমরা প্রতিষ্ঠানের পরবর্তী আর্থিক অবস্থা জানতে পারবো। কারণ প্রতিষ্ঠান তো একটা চলমান প্রক্রিয়া, এটা চলবে, এটা চলতে হলে তার সব কিছু সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করতে হবে, অবস্থা জানতে হবে। তার পরবর্তী দেখো সেকেন্ডটা কি, খতিয়ানের ধারণার মধ্যে খতিয়ানের বৈশিষ্ট্যগুলি আমরা দেখব। আমরা সংজ্ঞা থেকে বৈশিষ্ট্যগুলি পেয়ে গেলাম যে প্রতিটি হিসাবের একটা শিরোনাম দিতে হবে। আমি বলেছি যে যত রকমের ক্রয়, একটা প্রতিষ্ঠানে ধরো অনেকবার ক্রয় হতে পারে, তাহলে সবগুলি ক্রয়কে নিয়ে একটা ক্রয় নিয়ে আসতে হবে। একটা প্রতিষ্ঠানে অনেকবার নগদ লেনদেন হতে পারে, সেখান থেকে একটা নগদ হিসাব নিয়ে আসতে হবে। তাহলে প্রতিটি হিসাবের শিরোনাম দিতে হবে একটা। যদি নগদান হিসাব করি আমরা শিরোনাম দিব নগদান, যদি ক্রয় হিসাব করি আমরা দিব ক্রয় হিসাব, যদি বিক্রয় হিসাব করি আমরা দিব বিক্রয় হিসাব। এভাবে আমাদের জাবেদা থেকে আমরা সেগুলিকে নির্দিষ্ট শিরোনাম দিব। তারপরে দ্বিতীয় যে বৈশিষ্ট্য হচ্ছে টি ছক বা চলমান যে ছক আমরা ব্যবহার করবো। অর্থাৎ এই খতিয়ান করার জন্য আমাদেরকে দুইটা ছক ব্যবহার করতে হবে, আইদার টি ছক অথবা চলমান জয়ের ছক। এখন তোমার যদি প্রশ্নে বলে যে তুমি টি ছকে খতিয়ান করো, তাহলে তুমি টি ছকে করবে। তোমাকে যদি বলে চলমান জয়ের ছকে খতিয়ান করো, তাহলে তুমি চলমান জয়ের ছকে করবে। আর যদি কোনো কিছু না বলে, তুমি আইদার টি ছকে করবা অথবা চলমান জয়ের ছকে করবা, যেটা তোমার সুবিধা মনে হয়। আর বলে দিলে তোমাকে সেই ছকটা, নির্দিষ্ট ছকটা অঙ্কন করেই করতে হবে। আমি হিসাব চ্যাপ্টারে কিন্তু টি ছক এবং চলমান জয়ের ছক একে দেখিয়েছিলাম, আজকেও দেখাবো। তারপরের বৈশিষ্ট্য কি, প্রতিটি হিসাবের আলাদা আলাদা জের বা উদ্বৃত্ত নির্ণয় করা হয়। অর্থাৎ ব্যালেন্স কি সেটা নির্ণয় করতে হবে। যদি ক্রয় হিসাব থাকে, যদি বিক্রয় থাকে, বিক্রয়ের ব্যালেন্স কি সেটা নির্ণয় করতে হবে। যদি নগদান হিসাব থাকে, নগদান হিসাবের ব্যালেন্স নির্ণয় করতে হবে। অর্থাৎ প্রতিটি হিসাবের আলাদা আলাদা জের বা ব্যালেন্স বা উদ্বৃত্ত নির্ণয় করতে হবে। তারপরে কি, খতিয়ান প্রস্তুতে করে যখনই আমরা খতিয়ান প্রস্তুত করবো, জাবেদা আমাদেরকে একটু হেল্প করবে। কারণ জাবেদা হচ্ছে প্রাথমিক বই বা সহায়ক বই, আর খতিয়ান হচ্ছে একদম পাকা বই। তাহলে খতিয়ান প্রস্তুতে জাবেদা আমাদেরকে সহায়ক বই হিসাবে কাজ করবে। কারণ আমরা যখন লেনদেনটা জাবেদা লিপিবদ্ধ করব, সেখান থেকে কিন্তু আমরা খতিয়ানে স্থানান্তর করব। এই জন্য জাবেদাকে বলা হয় খতিয়ানের সহায়ক বই। তারপরে বৈশিষ্ট্য কি, খতিয়ান থেকে প্রাপ্ত হিসাবের উদ্বৃত্ত দ্বারা রেওয়ামিল তৈরি করা হয়। খতিয়ান থেকে আমরা যে ব্যালেন্স পাবো, সেই নির্দিষ্ট ব্যালেন্স যদি ডেবিট ব্যালেন্স পাই, তাহলে রেওয়ামিলের ডেবিট উদ্বৃত্ত হবে। আর যদি ক্রেডিট ব্যালেন্স পাই, তাহলে রেওয়ামিলের ক্রেডিট উদ্বৃত্ত হবে। তাহলে রেওয়ামিল তৈরি করব আমরা, সেখান থেকে গাণিতিক শুদ্ধতা যাচাই করব এবং হিসাব সংরক্ষণ কার্যক্রমের গাণিতিক শুদ্ধতা যাচাই করে তার উপরে ভিত্তি করে আমরা পরবর্তী যে স্টেপ আর্থিক অবস্থা বিবরণী আমরা তৈরি করতে পারবো। অর্থাৎ প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানতে হলে আমাদেরকে অবশ্যই প্রথমে লেনদেনকে জাবেদা লিপিবদ্ধ করতে হবে, তারপরে খতিয়ানে, তারপরে রেওয়ামিল, তারপরে সেখান থেকে আর্থিক বিবরণী আমরা তৈরি করতে পারবো। তাহলে আমরা এখান থেকে খতিয়ানের কয়টা বৈশিষ্ট্য পেলাম? খতিয়ানের মোট বৈশিষ্ট্য হচ্ছে 5টি। অনেক সময় পরীক্ষা আসে যে খতিয়ানের মোট বৈশিষ্ট্য কয়টি, তোমরা তখন নিশ্চয়ই লিখতে পারবে খতিয়ানের বৈশিষ্ট্য হচ্ছে 5টি। তারপরের ধাপটা দেখো, খতিয়ানের গুরুত্ব। আমরা বলেছিলাম যে প্রথম টপিকে আমাদের ছিল খতিয়ানের ধারণা, গুরুত্ব, বৈশিষ্ট্য। তো আমরা ধারণা করেছি
বৈশিষ্ট্য পড়েছি, এখন পড়ব আমরা হলো গুরুত্ব। গুরুত্ব কি? যে প্রতিষ্ঠানের যে সমস্ত লেনদেন সমূহ সংগঠিত হয় সেগুলিকে খুবই সুশৃঙ্খলভাবে খতিয়ানে লিপিবদ্ধ করা হয়। অর্থাৎ লেনদেনকে সাজিয়ে তারিখের ক্রম অনুযায়ী ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে খুবই সুন্দরভাবে যখন জাবেদা লিপিবদ্ধ করা হয়, সেখান থেকে আবার প্রত্যেকটাকে আলাদা আলাদা শিরোনামে এনে খতিয়ানে শ্রেণীবদ্ধ করে স্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয়। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ। এর ফলে কি হয়? এর ফলে যারা হিসাব তথ্য ব্যবহার করে, হিসাব তথ্য ব্যবহারকারীগণ, তারা এখান থেকে অনেক কিছু তথ্য বা সহায়তা পাবে। অর্থাৎ হিসাবের কোনো তথ্য ইনফরমেশন কোনো কিছু জানার প্রয়োজন হলে সহজেই খতিয়ানের মধ্য থেকে হিসাব তথ্য ব্যবহারকারীগণ সহজেই একটা হিসাবের ব্যালেন্স জের সম্পর্কে ধারণা পাবে। এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই জন্য খতিয়ানকে বলা হয় কি সকল বইয়ের রাজা। খতিয়ানকে পাকা বই বলা হয় এবং যত বই আছে সকল বইয়ের রাজা বলা হয় খতিয়ানকে। তারপরে খতিয়ান থেকে আমরা রেওয়ামিল তৈরি করি, আর রেওয়ামিল তৈরি করলে আমরা হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করতে পারি। কিভাবে পারি? যখন হিসাবের ডেবিট এবং ক্রেডিট পক্ষ সমান হয় তখনই বোঝা যায় যে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়েছে এবং হিসাবটি নির্ভুল। নির্ভুলতার জন্য একটা নির্ভুল হিসাব পাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই রেওয়ামিল তৈরি করতে হবে। এবং রেওয়ামিল তৈরি করা হয় কীভাবে? খতিয়ানের ডেবিট এবং ক্রেডিট ব্যালেন্সের সাহায্যে। ডেবিট ব্যালেন্সগুলি ডেবিট পাশে যাবে রেওয়ামিলের, এবং ক্রেডিট ব্যালেন্সগুলি ক্রেডিট পাশে যাবে। এভাবে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়। তারপরে যে কোনো সময় প্রতিষ্ঠানের যে আয় হয়, ব্যয় হয়, সম্পদ, দায়, মালিকানা সত্ত্বের পরিমাণ সম্পর্কে জানা যায়। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে এই 5টা ভিত্তির উপর প্রতিষ্ঠিত, হয় না? আয়, ব্যয়, সম্পদ, মালিকানা সত্ত্ব। তাহলে খতিয়ান থেকে আমরা সহজেই এই সম্পর্কে জানতে পারি। তাহলে খতিয়ানের গুরুত্ব কী? যে খতিয়ানে খুব সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে সাজিয়ে খতিয়ানকে লিপিবদ্ধ করা হয়, স্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয়। সেখান থেকে হিসাব তথ্যের ব্যবহারকারীগণ যে কোনো তথ্য খুঁজে পান এবং কোনো সময় কোনো সংকট দেখা দিলে খতিয়ানের মাধ্যমে সহজেই সেখান থেকে তারা তথ্যগুলি গ্রহণ করতে পারে। তারপরে খতিয়ানকে বলা হয় হিসাবের পাকা বই, এবং খতিয়ানের মাধ্যমে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার ভিত্তি হচ্ছে খতিয়ান, কারণ খতিয়ানের উপর ভিত্তি করে রেওয়ামিল করা হয়। এবং সর্বশেষ প্রতিষ্ঠানের সম্পদ, দায়, মালিকানা, আয়, ব্যয় এই সব কিছু আমরা জানতে পারি খতিয়ান তৈরির মাধ্যমে। কারণ খতিয়ান এখানে খুবই স্থায়ীভাবে একটা হিসাব সংরক্ষণ করা হয় এবং এটা পাকাপাকিভাবে তৈরি করা হয়। এটা খুবই একটা তৈরি করা এটা খুবই জরুরি, বাধ্যতামূলক। এই হচ্ছে আমাদের খতিয়ানের গুরুত্ব। তারপরের টপিক হচ্ছে কি আমাদের খতিয়ানের শ্রেণী বিভাগ। খতিয়ানকে আমরা 2টি শ্রেণীতে ভাগ করতে পারি। একটা হচ্ছে সাধারণ খতিয়ান আর একটা হচ্ছে সহকারী খতিয়ান। সাধারণ খতিয়ান হচ্ছে যে কোনো বিষয় হতে পারে, যেমন ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, নগদান হিসাব, এগুলি সাধারণ খতিয়ানের অন্তর্ভুক্ত হতে পারে। আর দেনাদার, পাওনাদার এগুলি হচ্ছে হিসাবের মূল বা কন্ট্রোল অ্যাকাউন্ট যেটাকে বলা হয়। কিন্তু এই দেনাদার পাওনাদার অনেক হতে পারে, অনেকগুলি দেনাদার হতে পারে, অনেকগুলি পাওনাদার হতে পারে। তাহলে দেনাদার বৃন্দের সমষ্টি হচ্ছে দেনাদার, পাওনাদার বৃন্দের সমষ্টি হচ্ছে পাওনাদার। তাহলে সহকারী খতিয়ানে কী করা হয়? সহকারী খতিয়ানে হচ্ছে কি প্রত্যেকটা দেনাদারের জন্য স্বতন্ত্র বা আলাদা একটা হিসাব খোলা হয়। যেমন ধরো একটা প্রতিষ্ঠানে রহিম ব্রাদার্স, করিম ব্রাদার্স, এরকম ফারুক ব্রাদার্স বিভিন্ন পাওনাদার বা দেনাদার থাকলো, তাহলে প্রত্যেকের লেনদেন তো সেম হবে না। সেই জন্য রহিম ব্রাদার্সের একটা হিসাব হবে, করিম ব্রাদার্সের একটা হবে, রফিক ব্রাদার্সের একটা হবে। অর্থাৎ যতগুলি দেনাদার তাদের জন্য আলাদা হিসাব করতে হবে, যতগুলি পাওনাদার থাকবে তত তাদের জন্য আলাদা হিসাব করতে হবে। এটা হচ্ছে সহকারী খতিয়ান। তাহলে সহকারী খতিয়ানটা কি দেখো, সাধারণ খতিয়ানে কী কী থাকবে? সাধারণ খতিয়ানে থাকবে হচ্ছে নগদান হিসাবকে সাধারণ খতিয়ান করা যেতে পারে, মূলধন হিসাব নিয়ে, ক্রয় হিসাব নিয়ে, বিক্রয় হিসাব নিয়ে, আসবাবপত্র হিসাব নিয়ে, দেনাদার হিসাব নিয়ে, পাওনাদার হিসাব নিয়ে, এগুলি সাধারণ খতিয়ানের অন্তর্ভুক্ত হতে পারে। আর সহকারী খতিয়ান হতে হলে কী হবে? এই সাধারণ খতিয়ানের মধ্যে শুধু দেনাদার এবং পাওনাদার হিসাবদেরকে মূল হিসাব বা কন্ট্রোল অ্যাকাউন্টস নামে অভিহিত করা হয়। কারণ দেনাদার একজন থাকতে পারে না, অনেকজন থাকতে পারে। দেনাদারের বিন্দুর সমষ্টিকে দেনাদার বলা হবে এবং পাওনাদার বিন্দুর সমষ্টিকে পাওনাদার বলা হয়। তাদের মূল হিসাব হচ্ছে দেনাদার, পাওনাদার। বা প্রত্যেকটা দেনাদারের জন্য আলাদা আলাদা দেনাদার থাকলে আলাদা আলাদা হিসাব খুলতে হবে। এটাই হচ্ছে সহকারী, যে প্রতিটি দেনাদার এবং পাওনাদারের জন্য পৃথকভাবে প্রস্তুতকৃত খতিয়ানকে বলা হয় সহকারী খতিয়ান।
ক্লিয়ার নিশ্চয়? তোমরা অনেক সময় গোলমাল লাগাও যে সাধারণ খতিয়ান কী আবার সহকারী খতিয়ান কী। খতিয়ানই তো, কিন্তু একটু পার্থক্য হচ্ছে যে যখন দেনাদার পাওনাদার আসবে তখন দেনাদার তো একজন থাকবে না, অনেক রকম দেনাদার থাকবে এবং অনেক রকম দেনাদারের সাথে অনেক রকম লেনদেন হবে। ঠিক পাওনাদারের ক্ষেত্রেও অনেক রকম পাওনাদারের সাথে অনেক রকম পাওনাদার হতে পারে। সেই জন্য যতজন দেনাদার থাকবে, যতজন পাওনাদার থাকবে, প্রত্যেকের জন্য স্বতন্ত্র বা আলাদা একটা হিসাব খুলতে হবে। এটা হচ্ছে সহকারী খতিয়ান। তাহলে খতিয়ানের শ্রেণীবিভাগ নিশ্চয়ই বুঝতে পেরেছ। এর পরের টপিকে যাই আমরা। পরের টপিক কি আমাদের? জাবেদা এবং খতিয়ানের পার্থক্য। জাবেদা এবং খতিয়ানের পার্থক্য কি? জাবেদা এবং খতিয়ান উভয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো হচ্ছে লেনদেনের ভিত্তি। এগুলোর উপরে ভিত্তি করে পরবর্তী যে স্টেপে যাওয়া হয়, কারণ হিসাব চক্রের তৃতীয় ধাপ হচ্ছে জাবেদা এবং চতুর্থ ধাপ হচ্ছে খতিয়ান। তাহলে জাবেদা খুবই গুরুত্বপূর্ণ, বা খতিয়ান আরও অধিক গুরুত্বপূর্ণ। জাবেদাও গুরুত্বপূর্ণ, কিন্তু খতিয়ানকে আমরা একটু অধিক গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করতে পারি। তারপরে ব্যবহারের উপযোগিতার দিক থেকে জাবেদা ব্যবহার উপযোগী, কিন্তু খতিয়ান অধিক ব্যবহার উপযোগী আমরা বলতে পারি খতিয়ানকে। আর জাবেদা সংগ্রহণ করা উচিত আমাদের আমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে। ঐচ্ছিক মানে ইচ্ছা করলে আমরা সংরক্ষণ করতে পারি, নাও করতে পারি, এটা জরুরি না, ঐচ্ছিক। কিন্তু খতিয়ান সংরক্ষণ হচ্ছে বাধ্যতামূলক, ঠিক আছে। আর জাবেদা প্রস্তুত হচ্ছে, জাবেদা থেকে খতিয়ান প্রস্তুত করা হয়। আর খতিয়ান থেকে কি প্রস্তুত করা হয়? রেয়ামিল। আমি আগেই বলেছি জাবেদা থেকে করা হয় খতিয়ান, আর খতিয়ানের যে সমস্ত ডেবিট ব্যালেন্স থাকে সেগুলিকে নিয়ে রেয়ামিলের ডেবিট পক্ষ এবং খতিয়ানের ক্রেডিট ব্যালেন্স নিয়ে রেয়ামিলের ক্রেডিট পক্ষ তৈরি করা হয়। এবং ছক কি? লেনদেনে শুধু লেনদেনের ডেবিট ও ক্রেডিট পক্ষ শনাক্ত করা হয় জাবেদা থেকে। জাবেদার মাধ্যমে লেনদেন কোনটা ডেবিট কোনটা ক্রেডিট সেটা আমরা শনাক্ত করতে পারি। আর খতিয়ান থেকে কী করি? আমরা প্রতিটি হিসাবের মোট ডেবিট এবং মোট ক্রেডিটের পার্থক্য করণের মাধ্যমে আমরা উদ্বৃত্ত বা ব্যালেন্স বা জের নির্ণয় করতে পারি। তাহলে তোমরা নিশ্চয়ই জাবেদা খতিয়ানের পার্থক্যটা বলছো যে জাবেদা তৈরি করা গুরুত্ব, কিন্তু খতিয়ান তৈরি করা অধিক গুরুত্বপূর্ণ। জাবেদা ব্যবহার উপযোগী, কিন্তু খতিয়ান অধিক ব্যবহার উপযোগী। জাবেদাকে বলা হয় সহায়ক বই, খতিয়ানকে বলা হয় পাকা বই। আর খতিয়ান নির্দিষ্ট সময় শেষে জাবেদায় কী করা হয়? নির্দিষ্ট লেনদেনের ডেবিট ক্রেডিট পক্ষ চিহ্নিত করা হয়। আর খতিয়ান হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে তার মোট ডেবিট এবং মোট ক্রেডিটের যে ব্যালেন্স বা জের এগুলি নির্ণয় করা হয়। আর জাবেদা থেকে করা হয় খতিয়ান, আর খতিয়ান থেকে করা হয় কি? রেয়ামিল। এ হচ্ছে জাবেদা এবং খতিয়ানের পার্থক্য। তারপরে শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমাদের পড়াতে কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে কোশ্চেন দিবে, আমি চেষ্টা করব ফাঁকে ফাঁকে তোমাদের প্রবলেম সলভ করার। তারপরের টপিক হচ্ছে আমাদের কি? হিসাবের জের নির্ণয়। তাহলে খতিয়ান হিসাবের জের নির্ণয়, অর্থাৎ খতিয়ানের আমরা আগে বলছি খতিয়ানের জের নির্ণয় করার জন্য আমরা দুটি ছক ব্যবহার করব। একটা হচ্ছে কি? টি ছক, আর একটা হচ্ছে চলমান জের ছক। টি ছককে বলা হয় সনাতন ছক বা পুরাতন যে ছকটা। টি এর মতো টি ছকটা থাকবে কি? টি এর মতো দুইটা ভাগ থাকবে, মাঝখানে ডিভাইড করে বাম পাশে 4টা ঘর থাকবে, ডান পাশে 4টা ঘর থাকবে, অর্থাৎ ডেবিট পাশে 4টি ঘর, ক্রেডিট পাশে 4টি ঘর। টি এর মতো বলে সমান দুই ভাগে ভাগ করা হয় বলে এটাকে টি ছক বলা হয়। আর চলমান জের ছক বা আধুনিক জের ছক, এখানে ঘর থাকে 7টি, টাকার ঘর থাকে 4টি, এবং এখানে ডেবিট এবং ক্রেডিট উদ্বৃত্ত সঙ্গে সঙ্গে নির্ণয় করা হয়। তাহলে এই টি ছকে আমরা কিভাবে জের নির্ণয় করব? টি ছকে জের নির্ণয় করার জন্য আমরা প্রতিটি লেনদেনকে আমরা যদি ডেবিট থাকে ডেবিট পক্ষে লিখব, ক্রেডিট থাকলে ক্রেডিট পক্ষ লিখব, এবং যতগুলি লেনদেন হবে লেনদেন শেষে মাস শেষে আমরা করব কি? ডেবিট এবং ক্রেডিট পক্ষ সমান করতে হবে। যদি দেখা যায় যে ডেবিট পক্ষে মনে করো 500 টাকা হয়েছে আর ক্রেডিট পক্ষে তোমার 400 টাকা হয়েছে, তাহলে কি হলো? 100 টাকা কম হলো না? এই 100 টাকা হচ্ছে আমার ক্রেডিট পক্ষে কম। সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই দুই পক্ষে ডেবিট পক্ষে 500 টাকা লিখতে হবে নিচে, ক্রেডিট পক্ষে 500 টাকা লিখতে হবে, এবং দুটি সমান্তরাল লেখা দ্বারা সেখানে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করার পরে আমি যখন 500 করলাম, আমার ক্রেডিট পক্ষে তো 500 ছিল না, সেখানে আমাকে 100 টাকা শর্টেজ ছিল, সেই 100 টাকা আমাকে দেখাতে হবে, দেখিয়ে তারপরে দুই পক্ষ সমান করতে হবে। এভাবে আমরা টি ছকে যখনই আমরা এই 100 টাকা যখন আমরা ব্যালেন্স দেখাবো, সেটাকে তারিখ কি দিব? আমরা সেই মাসের শেষ তারিখ দিব।
অর্থাৎ যদি সেই মাসটা মনে করো অগাস্ট মাস গেল, অগাস্ট মাস হয়, তাহলে অগাস্ট মাসের লাস্ট তারিখ কত ছিল? 31 তারিখ। 31 অগাস্ট দিব, ব্যালেন্স সিডি দিব। সিডি কি? সিডি হচ্ছে কি ক্যারিড ডাউন বা নিচে নিত, অথবা সিএফ বলা হয়, ক্যারিড ফরওয়ার্ড সম্মুখে নিত। তাহলে আমার যেই পাশে সিডি ছিল 100 টাকা আমরা ব্যালেন্স করলাম, তার ঠিক অপোজিট পাশে আমরা ক্রেডিট পাশে ব্যালেন্স করেছি, তার অপোজিট পাশ কি? ডেবিট পাশ। ডেবিট পাশে আমাকে কী লিখতে হবে? ঠিক যেখানে টাকাটা হয়েছে সমান করে লিখেছিলাম 500 টাকা 500 টাকা, তার নিচে এসে কী লিখতে হবে? ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি কি? ব্যালেন্স ব্রড ডাউন বা উপর থেকে আনিত, আমরা উপর থেকে আনিত ব্রড ডাউন, অথবা অনেক সময় বলি বিএফ ব্রড ফরওয়ার্ড, কি আমাদের নিচে নিত। এই জিনিসগুলো আমরা করে আমরা জের নির্ণয় করবো টি ছকে। আর চলমান জের ছকের ক্ষেত্রে কী করবো আমরা? যে যখনই কোনো লেনদেন সংঘটিত হবে, ডেবিট এবং ক্রেডিটের ব্যালেন্স পোস্টিংয়ের সাথে সাথে নির্ণয় করতে হবে। অর্থাৎ যদি ডেবিট পক্ষে তোমার 500 টাকা থাকে আর ক্রেডিট পক্ষে যদি তোমার 400 টাকা থাকে, তাহলে ব্যালেন্স কত? ব্যালেন্স হচ্ছে 100 টাকা। 100 টাকা যেহেতু ডেবিটে 500 ছিল আর ক্রেডিটে ছিল 400, তাহলে 100 টাকা আমার ডেবিট পক্ষে বেশি আছে, তাহলে আমার ব্যালেন্সটা দেখাতে হবে ডেবিট পাশে। এই হচ্ছে আমাদের, আমরা যখন অঙ্ক করব আমাদের জিনিসগুলো আরও ক্লিয়ার হবে। তাহলে এই হচ্ছে আমাদের হিসাবের জের নির্ণয়। তো দেখো তোমরা একটু বিস্তারিত দেখো এই টি ছকে কীভাবে আমরা জের নির্ণয় করব। হিসাবের ডেবিট ক্রেডিট দিকের যোগফল সর্বদা সমান করতে হবে। আমি কিন্তু বলেছি যে ডেবিট পাশে যদি 500 টাকা থাকে আর ক্রেডিট পাশে যদি তোমার 400 টাকা থাকে, আমাকে ক্রেডিট পাশেও 500 টাকা লিখতে হবে। সেক্ষেত্রে 100 টাকা আমাকে ব্যালেন্স দিয়ে দেখাতে হবে। তাহলে ডেবিট এবং ক্রেডিট পাশে উভয় পাশে ধরো 500 টাকা করতে হবে। তাই যে দিকের যোগফল বড় তা উভয় দিকে টাকার কলামে লিখতে হবে। টাকার কলামে উভয় দিকে লিখতে হবে। উভয় দিকের টাকার যোগফলের নিচে দুটি সমান্তরাল লেখা টেনে হিসাব বন্ধ করতে হবে। যখনই আমরা দুটি সমান্তরাল লেখা টানবো টাকার নিচে, অর্থাৎ 500 500 নিচে দুটি সমান্তরাল লেখা টানবো, তার মানে হচ্ছে হিসাবটা ক্লোজ করা হলো। তারপর নির্দিষ্ট সময়ের শেষ তারিখে হিসাবের ডেবিট ও ক্রেডিট দিকের পার্থক্য নির্ণয় করতে হবে। আমি বলেছি না যে আমার 100 টাকা কম আছে, তাহলে শেষ তারিখে আমি লিখব কি? যেমন অগাস্ট মাসের শেষ তারিখ 31 তারিখ আমি লিখব 100 টাকা দিয়ে আমি সিডি দিব। সিডি হচ্ছে কি ক্যারিড ডাউন, মানে নিচে নিত, এবং সেটা আমরা প্রথমে তারিখে লিখব, এবং যেই তারিখে আমরা ব্যালেন্স সিডি দিব যেই পাশে, অর্থাৎ আমার ক্রেডিট পাশে কম ছিল, ঠিক তার উল্টা পাশে ডেবিট পাশে কি হবে? ব্যালেন্স বিডি দিব। এই ব্যালেন্স বিডি কথাটা লিখে এবং তারিখ দিব পরের মাসের প্রথম তারিখ। বিপরীত পাশে নিচে দিয়ে ব্যালেন্স বিডি রাখবো। ব্যালেন্স বিডি কি? ব্রড ডাউন বা উপর থেকে আনিত দিয়ে আমরা যেটি বড়, যদি যেহেতু ডেবিট পাশ বড় ছিল, তাহলে এই হিসাবের ব্যালেন্সটা হবে কি? ডেবিট ব্যালেন্স। ডেবিট ব্যালেন্স কি? ডেবিট পাশের যোগফল যদি ক্রেডিট পাশের যোগফল থেকে বড় হয় সেটাকে বলা হয় ডেবিট ব্যালেন্স। আর ক্রেডিট ব্যালেন্স কি? ক্রেডিট পাশের যোগফল যদি ডেবিট পাশের যোগফল থেকে বড় হয় তাকে বলা হয় ক্রেডিট ব্যালেন্স। এভাবে আমরা টি ছকে জের নির্ণয় করব। আমরা যখন প্র্যাকটিক্যাল অঙ্ক করব আমাদের আরও ক্লিয়ার হবে। তারপরে দেখো চলমান জের ছকে কীভাবে আমরা জের নির্ণয় করব। চলমান জের ছকে হিসাবের যে কোনো সময় জানা যায়, অর্থাৎ প্রত্যেকটা লেনদেন সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা জের নির্ণয় করে ফেলতে হবে। প্রতিটি লেনদেনের পুষ্টিকের সঙ্গে সঙ্গে উদ্বৃত্ত বা ব্যালেন্স নির্ণয় করতে হবে। যে বললাম আমি ডেবিট দিকে ছিল আমার কত টাকা? 500 টাকা, আর ক্রেডিট দিকে ছিল আমার 400 টাকা। পার্থক্য কত? পার্থক্য 100 টাকা, এবং ডেবিট পাশ বড়, কাজে ডেবিট পাশে 100 টাকা চলমান জের ছকে আমি সেই উদ্বৃত্ত লিখব। সেখানে আর তারিখ দেখাতে হবে না, তারিখ যেটা ছিল সেটাই। তার মোট ডেবিট এবং ক্রেডিট পোস্টিংয়ের পরিমাণ আমি সঙ্গে সঙ্গে নির্ণয় করে ফেলবো। এখানে আমার একটু সুবিধা হচ্ছে কি, এই চলমান জের ছকটা কেন আসলো? অবশ্যই টি ছকের কিছু সীমাবদ্ধতা ছিল, অসুবিধা ছিল। অর্থাৎ টি ছকে বারবারই তারিখ লিখতে হয়, ব্যালেন্স সিডি লিখতে হয়, ব্যালেন্স বিডি লিখতে হয়, এবং ব্যালেন্স সিডিতে আবার কি তারিখ লিখতে হয়, ব্যালেন্স বিডিতে আবার তারিখ লিখতে হয়। এতে করে কি হয়? প্রচুর সময় নষ্ট হয়। আর চলমান জের ছক হচ্ছে সঙ্গে সঙ্গে আমরা রেজাল্ট পেয়ে যাচ্ছি, ব্যালেন্স পেয়ে যাচ্ছি, এটা একটু শর্টকাট হয়। এর জন্যই আধুনিক ছকের উদ্ভব হয়েছে। অর্থাৎ টি ছকের সীমাবদ্ধতা বা অসুবিধার পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের চলমান জের ছক বা আধুনিক জের ছক আবিষ্কৃত হয়েছে, এবং সেখানে আমরা সাথে সাথে আমরা
কি করতে পারি, জ্যার নির্ণয় করতে পারি। এখানে কোনো ব্যালেন্স সিডি বিডি লেখার প্রয়োজন নেই। আশা করি কীভাবে টি ছক এবং চলমান জ্যার ছকে তোমরা জ্যার নির্ণয় করবে বুঝতে পেরেছ। এরপরে 5 নাম্বার শিক্ষণফলটা দেখো, আমাদের বইয়ের 5 নাম্বার শিক্ষণফল। তোমরা ক্লাসের সময় অবশ্যই বই খাতা এবং ক্যালকুলেটর এবং মেইন বইটার সঙ্গে নিয়ে বসবে। আমি কোথায় আছি এগুলি তো তোমাদের জানতে হবে। মেইন বইটা খুলে রাখলেই বুঝতে পারবে আমি বইয়ের মধ্যে আছি, তোমরাও বইয়ের মধ্যে থাকতে পারবে। তাহলে আমাদের 5 নাম্বার শিক্ষণফলটা ছিল কি, বিভিন্ন ধরনের খতিয়ানের ডেবিট ক্রেডিটের জেরের তাৎপর্য বিশ্লেষণ। তাৎপর্য বিশ্লেষণ কি, যে কিছু কিছু লেনদেন আছে যে সবসময় ডেবিট ব্যালেন্স হবে, যেমন ক্রয় কিন্তু সবসময় ডেবিট ব্যালেন্স হবে, এরকম বিক্রয় সবসময় ক্রেডিট ব্যালেন্স হবে, সম্পদগুলি ডেবিট ব্যালেন্স হয়, আর ব্যয়গুলি ডেবিট ব্যালেন্স হয়, আর আয়গুলি হয় ক্রেডিট ব্যালেন্স, দায়গুলি হয় ক্রেডিট ব্যালেন্স। এগুলি হচ্ছে স্বাভাবিক নিয়ম। এটি হচ্ছে ডেবিট ক্রেডিট জেরের তাৎপর্য বিশ্লেষণ, যে কেন ডেবিট হয় এবং কেন ক্রেডিট হয়। এটা হচ্ছে আমাদের 5 নাম্বার শিক্ষণফলটা, যে খতিয়ানের ডেবিট ক্রেডিট জের সবসময় হিসাবের সাধারণ বা স্বাভাবিক উদ্বৃত্ত বা ব্যালেন্স প্রকাশ করে। এক্ষেত্রে সম্পদ এবং ব্যয় হচ্ছে খতিয়ান হিসাবে সবসময় ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করবে। অর্থাৎ যত রকমের সম্পদ, যেমন আসবাবপত্র, তোমার দেনাদার, তোমার যত রকমের বিনিয়োগ, এগুলি হচ্ছে সম্পদ। আর যত রকমের খরচ, যেমন ক্রয়, তোমার বেতন, এগুলি হচ্ছে ব্যয়। তাহলে সম্পদ এবং ব্যয় সবসময় ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করবে, কখনোই এরা ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে না। আর ঠিক উল্টা, দায় এবং আয় হবে ক্রেডিট ব্যালেন্স, ঠিক উল্টাটা। তাহলে যেমন নগদান হিসাব ডেবিট ব্যালেন্স হয়, ব্যাংক হিসাব ডেবিট ব্যালেন্স হয়, এগুলি হচ্ছে আমাদের সম্পদ। আসবাবপত্র হিসাব ডেবিট ব্যালেন্স হয়, এগুলি হচ্ছে আমাদের সম্পদ। ক্রয় হিসাব ডেবিট ব্যালেন্স হয়, ক্রয় হচ্ছে আমাদের ব্যয়। বেতন হিসাব ডেবিট ব্যালেন্স হয়, বেতন হচ্ছে আমাদের ব্যয়। তাহলে আমরা বললাম কি, সম্পদ এবং ব্যয় হয় সবসময় ডেবিট ব্যালেন্স, আর অন্যদিকে দায়, মালিকানা সত্ত্ব এবং আয়, এগুলি হয় ক্রেডিট ব্যালেন্স। ক্রেডিট ব্যালেন্স কোনগুলি, দায়, মালিকানা সত্ত্ব এবং আয়, এগুলি কোনগুলি, যেমন পাওনাদার, এটা একটা দায়, এটা ক্রেডিট ব্যালেন্স হয়। মূলধন, এটা একটা দায়, এটা ক্রেডিট ব্যালেন্স হয়। বিক্রয়, এটা একটা আয়, ক্রেডিট ব্যালেন্স হয়। এবং দায়, মালিকানা সত্ত্ব এবং আয়, এই হিসাবগুলি সবসময় ক্রেডিট ব্যালেন্স হয়, এগুলি কখনোই ডেবিট ব্যালেন্স হবে না। আর ডেবিট ব্যালেন্স কি, ডেবিট ব্যালেন্স হচ্ছে ডেবিট দিকের যোগফল যদি ক্রেডিট দিকের যোগফলের চেয়ে বেশি হয় তাকে বলা হয় ডেবিট ব্যালেন্স। আর ক্রেডিট ব্যালেন্স কি, ক্রেডিট দিকের যোগফল যদি ডেবিট দিকের যোগফলের চেয়ে বেশি হয় তাহলে তাকে বলা হয় ক্রেডিট ব্যালেন্স। তাহলে আমরা কী শিখলাম, ডেবিট ক্রেডিট জের কীভাবে নির্ণয় করব আমরা, যে সমস্ত সম্পদ এবং ব্যয় হবে ডেবিট ব্যালেন্স, আর আয়, দায়, মালিকানা সত্ত্ব হবে ক্রেডিট ব্যালেন্স। তাহলে আমরা এতক্ষণ আমরা আমাদের যে অধ্যায়ের 5টি শিক্ষণফল আমরা শিখতে পেরেছি। আমাদের কাছে এখনও পর্যাপ্ত সময় আছে, আমরা এখন চেষ্টা করব একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করার। তো চলো বন্ধুরা, তোমাদের ক্যালকুলেটর খাতা নিয়ে বসো এবং বইটা সামনে রাখো, আমরা অঙ্কটা দেখি। অঙ্কটা দেখো সবাই, তোমাদের বইয়ের 4 নাম্বার অঙ্কটা, বই সামনে রাখো এবং 4 নাম্বার অঙ্কটা ফলো করো। জনাব বড়ুয়া একজন ব্যবসায়ী, তিনি সাভারের আশুলিয়ায় বড়ুয়া নার্সারি নামে তার একটি নার্সারি আছে। তাহলে তিনি নার্সারি ব্যবসা করেন, তার একটি নার্সারি আছে, সেখানে তিনি নানা ধরনের ফুল, ফল, ওষুধি গাছের চারা উৎপাদন করেন। 2017 সালের জুলাই মাসে তার ব্যবসায়ে নিচের লেনদেনগুলো সম্পাদিত হয়। তাহলে তার 2017 সালের জুলাই মাসে কী কী লেনদেন হয় দেখো। জুলাই মাসের 5 তারিখে তার লেনদেন হয়েছে, সাল হচ্ছে 2017, আর জুলাই মাসের 5 তারিখ কী লেনদেন হয়েছে, রহিম অ্যান্ড সন্সের কাছ থেকে গাছ এবং বীজ ক্রয়। তিনি রহিম এবং সন্স কি, তাহলে পাওনাদার, তার যেহেতু তার কাছ থেকে গাছ কিনেছে সে অবশ্যই পাওনাদার, আর ক্রয় মানে হচ্ছে ব্যয়। তাহলে এই 25,000 টাকার গাছ কিনেছে জুলাইয়ের 5 তারিখ, একটা লেনদেন। তারপর হচ্ছে রাশেদ এন্ড কোংয়ের কাছে নগদে বিক্রয়। তার মানে কি, যেহেতু নগদে বিক্রয় করেছে তার কি হয়েছে, নগদে বিক্রয় যেহেতু, এখানে আর পাওনাদারের প্রতিষ্ঠানের নাম প্রয়োজন নাই, এখানে দুইটা প্রতিষ্ঠানের, একটা নগদ আর একটা বিক্রয়, দুইটা হিসাব হবে। তারপরে গাছ ফেরত দেওয়া হলো, গাছ কিনেছে, গাছ মনে হয় তাদের ইচ্ছা মাফিক হয়নি বা তাদের চাহিদা মাফিক হয়নি, সেই জন্য হয়তো রহিম অ্যান্ড সন্সকে গাছটা ফেরত দেওয়া হয়েছে। তার মানে কি,
ক্রয়কৃত জিনিস ফেরত দেওয়া হয়েছে, তার মানে এটা কি ক্রয় ফেরত হয়েছে। ক্রয় ফেরত কত হয়েছে 2500 টাকা, আর নগদে বিক্রয় করেছিল হচ্ছে কি 37,000 টাকা। তারপরে কর্মচারীদের বেতন দেওয়া হয়েছে, বেতন মানে একটা ব্যয়, ব্যয় হচ্ছে 4500 টাকা। আর বিজ্ঞাপন বাবদ ব্যয় অ্যাডভার্টাইজ দিয়েছে, সেখানে হচ্ছে 1500 টাকা। এই 5টা লেনদেন হয়েছে, তাই না? এখন আমরা অঙ্কে কি থাকতে পারে, অঙ্কে আমাদের থাকতে পারে জাবেদা করতে বলতে পারে, আমাদেরকে বলতে পারে যে তোমরা টি ছকে খতিয়ান করো, আমাদেরকে বলতে পারে চলমান জের ছকে খতিয়ান করো। যাই বলুক আমাদের কিন্তু মনে মনে জাবেদাটা তৈরি করতে হবে। তাহলে আমরা চলো বন্ধুরা এটা জাবেদা তৈরি করি। আমাদের জুলাই 5 তারিখ জাবেদা কি হবে, জুলাই 5 তারিখ ক্রয় করেছে, তাই না? তাহলে ব্যয় হিসাবটা আগে আসবে। তাহলে এখানে কি হবে জাবেদাটা, তোমরা নিশ্চয় আমার সঙ্গে সঙ্গে করা স্টার্ট করেছ। এখানে হবে ক্রয় হিসাব, আর যার কাছ থেকে কিনেছে পাওনাদার হচ্ছে রহিম অ্যান্ড সন্স, পাওনাদার রহিম অ্যান্ড সন্স। তাহলে এখানে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার রহিম অ্যান্ড সন্স হিসাব হবে ক্রেডিট, আমাদের জুলাইয়ের 5 তারিখের লেনদেনটা। তারপরে 10 তারিখের লেনদেনটা কি, রাশেদান কুঙের কাছে নগদে বিক্রয়। তাহলে আমাদের লেনদেনটা জাবেদাটা কী হবে, নগদান হিসাব ডেবিট, আর বিক্রয় হচ্ছে আয়, বিক্রয় হিসাব ক্রেডিট। তারপরে গাছ ফেরত দেওয়া হলো, কাকে ফেরত দেওয়া হয়েছে, পাওনাদার রহিম অ্যান্ড সন্সকে। তাহলে সে গ্রহণ করেছে, সে ডেবিট হবে। আর যেহেতু ক্রয়কৃত মাল ফেরত দেওয়া হয়েছে, তাহলে ক্রয় ডেবিট হলে ক্রয় ফেরত ক্রেডিট হয়, তাই না? তাহলে এখানে কি হবে, পাওনাদার রহিম অ্যান্ড সন্স হবে ডেবিট, আর ক্রয় ফেরত হিসাব হবে ক্রেডিট। তারপরে কর্মচারীদের বেতন দেওয়া হয়েছে, এখানে আমাদের হিসাবের নামটা কী হবে, বেতন হিসাব। আর যেহেতু নগদ কথা উল্লেখ না থাকলে, ধারে বা বাকিতে কথা উল্লেখ থাকলে আমরা কিন্তু সেই ধরনের লেনদেনটাকে কী ধরি, নগদই ধরি, তাই না? তাহলে এখানে কী হবে, বেতন হিসাব ডেবিট, আর নগদান হিসাব হবে ক্রেডিট। তারপর বিজ্ঞাপন ব্যয়, বিজ্ঞাপন হচ্ছে একটা ব্যয়, বিজ্ঞাপনটা অবশ্যই নগদে করা হয়েছে, তাহলে বিজ্ঞাপন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। আমরা কিন্তু জাবেদা তৈরি করে ফেললাম। এখন আমাদের কোশ্চেনে কী চেয়েছে আমরা একটু দেখি। আমাদের কোশ্চেন চেয়েছে কি, কতে বলেছে বড়ুয়া নার্সারির 5 এবং 10 জুলাইয়ের লেনদেনকে জাবেদায় লিপিবদ্ধ করো। আমরা অলরেডি কিন্তু জাবেদা করেছি, তাহলে আমরা যাই আবার 5 তারিখের লেনদেনটা কি, 5 এবং 10। দেখো 5 তারিখ কি এটা, তাহলে আমরা বলেছি না ক্রয় হিসাব ডেবিট, আর পাওনাদার রহিম অ্যান্ড সন্স হিসাব ক্রেডিট। 25,000 টাকা ডেবিট হবে, 25,000 টাকা ক্রেডিট হবে। তারপরে 10 তারিখ কি বলছে, রাশেদান কুঙের কাছে নগদে বিক্রয়। তাহলে এখানে নগদ, আমার নগদ আয় হয়েছে, সম্পদ এসেছে, নগদ টাকা এসেছে, তাহলে নগদ হিসাব ডেবিট, আর বিক্রয় হচ্ছে আমার আয়, বিক্রয় হিসাব হচ্ছে ক্রেডিট। তাহলে আয় হয় ক্রেডিট, আর নগদ সম্পদ হয় ডেবিট। 37,000 টাকা ডেবিট এবং ক্রেডিট পক্ষে। তাহলে আমরা আশা করি আমরা কয়ের অঙ্কটা আমরা করতে পারবো, তাই না? হয়ে গেছে আমাদের ক। তারপরে খতে কি বলেছে, রহিম অ্যান্ড সন্স হিসাব। রহিম অ্যান্ড সন্স হিসাবটা আমরা অলরেডি জাবেদা করে পেয়েছি, এবং নগদান হিসাবকে এখানে টি ছকে করবো। আমি এখানে টিটা লিখিনি, বইয়ে দেখো টি ছক আছে, টি ছকে খতিয়ানভুক্ত করে যে নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা টি ছকে করব কার, রহিম অ্যান্ড সন্স এবং নগদান। তাহলে দেখো রহিম অ্যান্ড সন্স কী কী হিসাব আছে, এখানে রহিম অ্যান্ড সন্সের কিন্তু এখানে একটা হিসাব আছে, 5 তারিখের একটা হিসাব আছে, আর একটা আছে কি 19 তারিখে, কারণ তাকে ফেরত দেওয়া হয়েছে, তাই না? তাহলে খতিয়ান করতে হলে তো আমরা টি ছকে করলে, আমরা টি ছকের গড় কীভাবে আঁকতে হয় আমরা যাব, গেলে দেখতে পাবে। এখানে অবশ্যই ছকে গেলে তোমাদের আরও ক্লিয়ার হবে। তাহলে চলো আমরা ছকে যাই একটা একটা করে। যেমন প্রথম কয়ের আনসারটা দেখো, আমরা করেছি যে ক্রয় হিসাব ছিল কি, ক্রয় হিসাব ডেবিট 25,000 টাকা, আর পাওনাদার রহিম অ্যান্ড সন্স হিসাব ক্রেডিট। যেহেতু ধারে গাছ এবং বীজ ক্রয় করেছে, সেই জন্য ডেবিট ক্রেডিটে এত টাকা। তারপরে জুলাইয়ের 10 তারিখ কি, আমরা নগদে বিক্রয় করেছি, তাহলে নগদান হিসাব ডেবিট, আর আমাদের বিক্রয় হিসাব হচ্ছে ক্রেডিট। যেহেতু নগদ আমার সম্পদ আর বিক্রয় হচ্ছে আমার আয়, 37,000 টাকা ডেবিট ক্রেডিট, যোগফল হচ্ছে আমাদের 62,000 টাকা। আমরা এখানে দুটি সমান্তরাল রেখা দ্বারা আমাদের হিসাবকে ক্লোজ করব। আমাদেরকে অবশ্যই দুইটি সমান্তরাল রেখা টেনে হিসাবকে ক্লোজ করবে, এবং এখানে লিখব মোট সমান, এখানে মোট সমান কথাটা লিখব, আর ডেবিট ক্যারেন্সের দুইটা যে টেনে আমরা হিসাবটা ক্লোজ করব। এই হলো আমাদের কয়ের আনসার। তারপর খ চলো দেখি, খতে বলেছিল কি আমাদের রহিম অ্যান্ড সন্সের, খয়ের প্রশ্ন একটা আবার দেখে নেই। রহিম অ্যান্ড সন্সের নগদ হিসাব এবং রহিম অ্যান্ড সন্স হিসাবের টি ছকে খতিয়ান। তাহলে প্রথমে দেখো জাবেদা করলাম, তারপর আমরা এখন করব খতিয়ান। দেখো বড়ুয়া নার্সারির খতিয়ান টি ছকে করেছি আমরা, যেহেতু প্রশ্নে টি ছক বলেছে, প্রশ্নে বললে অবশ্যই টি ছক করতে হবে।
প্রশ্নে বললে চলমান চর্চা অবশ্যই করতে হবে, আর যদি কিছু বলে না দেয় তাহলে তুমি তোমার ইচ্ছা মাফিক করতে পারবে। তাহলে রেমিটেন্সের একজন পাওনাদার, তাই না, তার লেনদেনটা যখন আমরা করব টি ছকে, তাহলে দেখব তার হিসাবে কয়টা লেনদেন হয়েছিল। আমরা অঙ্কে যেতে হবে, যেহেতু ঘুরে ঘুরে, আবার তোমাদের সামনে বই আছে নিশ্চয়ই, তোমরা বইটা দেখো। একটা লেনদেন হয়েছিল জুলাইয়ের 5 তারিখ। জুলাইয়ের 5 তারিখের জাবেদাটা কী ছিল? ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার রেমিটেন্স হিসাব ক্রেডিট। আমরা যখন খতিয়ান করব, খতিয়ানের আমরা ছকটা কী আঁকবো? আমরা টি এর মতো ছকটা আঁকবো। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা। জাবেদা পৃষ্ঠা দিয়ে কি বুঝায় আমরা এর আগেও বলেছি। জাবেদা পৃষ্ঠা হচ্ছে কি, খতিয়ানের করার আগে আমরা জাবেদা কোন পৃষ্ঠা থেকে আমরা এই খতিয়ানটা নিয়েছি, জাবেদার পৃষ্ঠা নম্বরটা। আবার যখন আমরা জাবেদা করব তখন আমরা খতিয়ান পৃষ্ঠা লিখব। তাহলে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠার টাকা, এই ডেবিট দিকে 4টা ঘর লিখবে। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠার টাকা, ক্রেডিট দিকে 4টা ঘর লিখবে। লিখার পর আমরা দেখলাম যে বড়ুয়ার পাওনাদার রেমিটেন্সের 2টা হিসাব হয়েছিল। একটা 5 তারিখের ক্রয় হিসাব হয়েছিল, আর যে 19 তারিখ ফেরত দিয়েছিল। তাহলে আমাদের লেনদেনটা ছিল কি? ক্রয় ডেবিট। আমরা যখন হিসাব করব, আমরা এখানে রেমিটেন্স বা এই পাওনাদারের নামটা আমরা আনতে পারবো না। আমরা আনবো হচ্ছে কি, আমাদের জাবেদারা ছিল ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার রেমিটেন্স হিসাব ক্রেডিট। তাহলে এই পাওনাদার নামটা এখানে আসবে না, আসবে তার অপোজিট নামটা। অপোজিটে কে ছিল? ক্রয় হিসাব ছিল। ক্রয় হিসাব ছিল ডেবিট, আর পাওনাদার হিসাব ছিল ক্রেডিট। যেহেতু আমরা পাওনাদার হিসাব করছি, তাহলে পাওনাদার হিসাব ক্রেডিট হিসাবে টাকাটা আমার ক্রেডিট পাশেই হবে। যেহেতু পাওনাদার হিসাব ক্রেডিট ছিল 5 তারিখ, টাকাটা আমার ক্রেডিট পাশে হবে, বাট নামটা হবে অপোজিট নামটা। কোনো দিন কখনো যে হিসাব করব সেই হিসাবের নাম এখানে আসবে না বিবরণে, তোমরা জানো, তারপরে রিপিট করছি। তাহলে এখানে হবে ক্রয় হিসাব দিয়ে ক্রেডিট পাশে, টাকা যেহেতু ক্রেডিট পাশে হবে। তারপর 19 তারিখের লেনদেনটা ছিল ক্রয় ফেরত দেওয়া। তো ক্রয় ফেরত যখন দেওয়া হলো, কাকে দেওয়া হয়েছে? রেমিটেন্সকে দেওয়া হয়েছে। তাহলে রেমিটেন্স সেটা গ্রহণ করেছে, রেমিটেন্স ডেবিট, ডেবিট। টাকাটা ডেবিট পাশে হবে। 2500 টাকার পণ্য ফেরত দেওয়া হয়েছিল, টাকাটা ঠিকই ডেবিট পাশে হবে, কিন্তু বিবরণে তার নামটা আসবে না। আসবে না, হবে তার অপোজিট। অপোজিট ছিল কি? ক্রয় ফেরত ছিল কি, জাবেদাটা কী ছিল? ক্রয় ফেরত ছিল ক্রেডিট, আর রেমিটেন্স ছিল ডেবিট। তাহলে টাকাটা ডেবিট পাশে, নামটা আসবে অপোজিট নামটা। তাহলে এখানে দেখা যাচ্ছে ডেবিট পাশে হচ্ছে 2500 টাকা, আর ক্রেডিট পাশে হচ্ছে 25,000 টাকা। আমাকে তো এই পাশ হচ্ছে বড়, তাই না? ক্রেডিট পাশ বড়, আমাকে অবশ্যই ক্রেডিট পাশে 25,000 টাকা লিখতে হবে, আবার ডেবিট পাশেও 25,000 টাকা লিখতে হবে। আর আমি কীভাবে লিখবো? 25,000 আর 25,000 যখন লিখবো, এখানে তো আমার যোগ করে 25,000 নেই। তাহলে আমি কি করব? এই 25,000 থেকে যে 2,500 সেটা মাইনাস করব। মাইনাস করে আমি এই 22,500 পাবো। এই 22,500 যখন পাবো, আমরা সেটা সেখানে লিখব। যখন লিখব, আমি তার নাম কি দিব? আমি নাম দিব হচ্ছে ব্যালেন্স সিডি বা ক্রেডিট ডাউন বা নিচে নিত, এই কথাটা লিখে আমি তখন এখানে লিখব। আর তারিখ দিব হচ্ছে কি? সেই মাসের শেষ তারিখ। জুলাই মাস যেহেতু 31-এ, তো 31 জুলাই হচ্ছে শেষ তারিখ দিলাম। দেখো, তাহলে আমার তারিখের গলে তারিখ হলো, বিবরণের গলে সিডি হলো, আর আমার এই ব্যালেন্সটা শর্ট ছিল। এখানে ছিল 25,000, এখানে ছিল 2500, পার্থক্য হচ্ছে 22,500। এই 22,500 দেওয়াতে আমার এখন ডেবিট পাশে 25,000 হয়েছে এবং ক্রেডিট পাশে 25,000 হয়েছে। তাহলে যেই পাশে আমার ব্যালেন্স সিডি হয়েছে, ঠিক অপোজিট পাশে আমাকে চলে যেতে গিয়ে আমাকে অপোজিট পাশে যেখানে 25,000 ছিল তার নিচে গিয়ে সেই ব্যালেন্সের টাকাটা 22,500 লিখতে হবে। আমি যখনই 22,500 লিখব, তার নিচে আমাকে কি দিতে হবে? বিবরণে লিখতে হবে ব্যালেন্স বিডি, মানে ব্রড ডাউন। এই ব্রড ডাউন লিখবে এবং তারিখ দিব কি? আমি পরের মাসের 1ম তারিখ, অর্থাৎ আগস্ট মাসের 1 তারিখ হচ্ছে আমার ব্যালেন্স বিডি। তাহলে আমাদের এই বড়ুয়া সাহেবের যে পাওনাদারের খতিয়ানটাতে কি হলো? ক্রেডিট ব্যালেন্স এলো। যেহেতু এখানে ক্রেডিট পাশ বড় ছিল, এই জন্য এটা আমরা বলবো যে এটা ক্রেডিট ব্যালেন্স হয়েছে। আমরা আগেই বলেছি যে যদি ক্রেডিট পাশের যোগফল ডেবিট পাশের যোগফল থেকে বড় হয়, এখানে 25,000 ছিল, এখানে 2500 ছিল, যেহেতু এখানে বড়, কাজে এটা হবে ক্রেডিট ব্যালেন্স। তাহলে আমরা একটা খতিয়ান করতে পেরেছি। আর পরবর্তীতে আমাদের বলেছে নগদান হিসাব ছিল। আমাদের নগদান হিসাবে আমাদের কোশ্চেনটা আবার যেতে হবে। একটু কোশ্চেনটায় যাও শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে বই আছে, তোমরা বই নাও, আর আমি এখানে কোশ্চেনটা তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের নগদান 10 তারিখ একটা নগদান হিসাব হয়েছে। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমার টাকাটা ডেবিট পাশে হবে, নামটা হবে বিক্রয়, তাই না? আবার এখানে আমরা কর্মচারীদের বেতন দিয়েছি, তাহলে বেতন আমার কি? ডেবিট।
আর আমার নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব হবে ক্রেডিট। তাহলে আমার টাকাটা নগদান হিসাব করার সময় ক্রেডিট পাশে যাবে, নামটা হবে বেতন হিসাব, তাই না বন্ধুরা? তারপরে বিজ্ঞাপন, বিজ্ঞাপনটা কি আমাদের ব্যয়, বিজ্ঞাপন ডেবিট, নগদান ক্রেডিট। এখানেও টাকাটা নগদান হিসাব করার সময় ক্রেডিট পাশে যাবে, কিন্তু আমরা নগদ নামটা ইউজ করতে পারবো না, আমরা ইউজ করবো হচ্ছে বিজ্ঞাপন। তারপর দুই পাশের ব্যালেন্স নির্ণয় করব। এখন দেখো একটা যেহেতু বুঝতে পেরেছে, এখন পরবর্তীটা বুঝতে পারবে। চলো আমরা এখন চলে যাই নগদের ব্যালেন্সটা দেখার জন্য। এই যে নগদ আমি কিন্তু বলেছি, তাই না? আমাদের প্রথম লেনদেন ছিল জুলাইয়ের 10 তারিখ, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট ছিল। টাকাটা ডেবিট পাশে হয়েছে, নামটা হয়েছে অপোজিট, বিক্রয় হিসাব। তারপর আমাদের জুলাইয়ের 30 তারিখ ছিল কি বেতন হিসাব, বেতন হিসাব ছিল আমাদের ডেবিট, নগদ ছিল ক্রেডিট। টাকাটা ক্রেডিট পাশে লিখেছি, নাম দিয়েছি বেতন হিসাব। তারপরে ছিল আমাদের জুলাইয়ের 31 তারিখ, আমাদের জাবেদারা ছিল বিজ্ঞাপন ডেবিট, নগদান ক্রেডিট। টাকাটা আমরা ক্রেডিট পাশে লিখেছি, নাম দিয়েছি বিজ্ঞাপন। তাহলে এখানেও দেখা যাচ্ছে কি আমাদের ডেবিট পাশে হচ্ছে কি 37,000 টাকা, আর ক্রেডিট পাশে হচ্ছে কত আমার 4,000, 5,000, 6,000 টাকা। তাহলে 6,000 টাকা আমাকে লিখলে তো আমার ব্যালেন্স হবে না, আমাকে এখানেও 37,000 লিখতে হবে, এখানেও 37,000 লিখতে হবে। আমি আগেই বলেছি দুই পাশের টাকা সমান করতে হবে। সমান করতে গিয়ে আমার শর্ট করতো 31,000 টাকা, অর্থাৎ 37,000 টাকা থেকে তুমি যখন 6,000 টাকা বাদ দিবে, তোমার তখন আসবে হলো 31,000 টাকা। এই 31,000 টাকা যখন তুমি দিবে, তখন তোমার ডেবিট এবং ক্রেডিট পাশ সমান হয়ে যাবে। আর যখনই তুমি 31,000 টাকা লিখবে, তখন তুমি কি দিবে, ব্যালেন্স সিডি। সিডি মানে হচ্ছে ক্রেডিট ডাউন, আর তারিখ দিবে হচ্ছে ওই মাসের শেষ তারিখ। আর যেই পাশে তুমি সিডি লিখলে, ঠিক তার অপোজিটে পরের মাসের প্রথম তারিখে লিখবে ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি দিয়ে তুমি ওই ব্যালেন্সটা যেটা তুমি পেয়েছো, ব্যালেন্স বিডি দিলে। তাহলে এখানে দেখা গেলো কি নগদান বড়ুয়ার নগদান হিসাবে কি দেখা গেল, ডেবিট ব্যালেন্স এলো, কারণ ডেবিট পাশের যোগফল ক্রেডিট পাশের যোগফল থেকে বেশি। কাজে এখানে নগদান হিসাব এবং ব্যালেন্সটা হচ্ছে ডেবিট ব্যালেন্স 31,000 টাকা। তাহলে আমরা নিশ্চয়ই টি ছকে দুইটা খতিয়ান করতে পেরেছি। এরকম আমরা যে কোনো খতিয়ান আশা করি করতে পারবো। তারপরে গ প্রশ্নটা একটু আবার যাব আমরা। গতে কী চেয়েছিল, একটু গ প্রশ্নটা দেখো, তোমাদের সামনে বই আছে, তোমরা বইটা দেখো। গতে বলেছে কি একটা প্রতিষ্ঠানের যে লেনদেনগুলি হবে, ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, বেতন হিসাব, বিজ্ঞাপন হিসাব, এদেরকে বলছে চলমান যে ছকে করতে। তাহলে আমরা একটু প্রশ্নটা আবার যাই, তোমরা বইটা দেখো। এখানে ক্রয় হিসাব কি, ক্রয় হিসাব হচ্ছে ডেবিট, তাই না? আর রিমেনশনস হবে ক্রেডিট। তাহলে ক্রয় হিসাবে ডেবিট ব্যালেন্স হবে। আবার যখন বিক্রয় বলবে, বিক্রয় হবে ক্রেডিট, নগদ হবে ডেবিট। আবার যখন বেতন হবে, বেতন হবে ডেবিট, নগদ হবে ক্রেডিট। বিজ্ঞাপনের ক্ষেত্রে বিজ্ঞাপন হবে ডেবিট, নগদ হবে ক্রেডিট। আমরা এখন টি ছকে করব। টি ছকটা দেখো, আমাদের ক্রয়, বিক্রয়, নগদ, আর কি ছিল, ক্রয়, বিক্রয়, বেতন, বিজ্ঞাপন। তাহলে দেখো বড়ুয়া নার্সারি ক্রয় হিসাব আমরা করব। আমাদের ক্রয় হিসাব ছিল কি ডেবিট, আর ক্রেডিটে ছিল কি রিমেনশনস। আমি ক্রয় হিসাবে কখনোই ক্রয় কথাটা লিখতে পারবো না, টাকাটা ডেবিট, আমি ডেবিট পাশে লিখেছি, ঠিক আছে? জুলাইয়ের 2017 সালের 5 জুলাই ছিল এই লেনদেনটা। তাহলে ক্রয় ডেবিট, টাকাটা ডেবিট পাশে লিখেছি, আর হিসাবের ঘরে লিখেছি, বিবরণের ঘরে লিখেছি পাওনাদের হিসাব। লেখার পরে আমরা টি ছকটা, আমরা চলমান জের ছক আমরা আগেও দেখেছিলাম, আবার দেখো চলমান জের ছকটা কেমন। এখানে কয়টা ঘর, 7টা। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, এখানে ডেবিট টাকা কত সেটা লিখবো, ক্রেডিট টাকা কত সেটা লিখবো, আর সঙ্গে সঙ্গে আমরা উদ্বৃত্ত বা ব্যালেন্স লিখবো। যদি ডেবিট ব্যালেন্স হয় ডেবিট পাশে লিখবো, যদি ক্রেডিট ব্যালেন্স হয় ক্রেডিট পাশে লিখবো। ছকটা অবশ্যই সঠিকভাবে লিখতে হবে। তারিখের ঘরে তারিখ দিলাম। তারপর যেহেতু আমাদের ক্রয় হিসাব ডেবিট ছিল, এখন আমাদের ডেবিট ব্যালেন্সটা আমরা ডেবিট ব্যালেন্স হয়েছে। এখন ক্রেডিট পাশে তো কিছু নাই, যেহেতু কিছু নাই তাহলে আমাদের কত হলো, পার্থক্য কত, ডেবিট বড়, অর্থাৎ এখানে ডেবিটে 25,000 টাকা, ক্রেডিট ধরো 0। তাহলে পার্থক্য করলে কত হয়েছে, সঙ্গে সঙ্গে আমরা ব্যালেন্স পেয়ে যাচ্ছি আমার 25,000 টাকা। যেহেতু ডেবিট পক্ষ বড়, কাজে আমার ব্যালেন্স হচ্ছে ডেবিট পাশে 25,000 টাকা। তাহলে ক্রয়, এই বড়ুয়ার ক্রয় হিসেবে এখানে দেখো সিডিবিডি লিখতে হয় নাই, লাস্ট তারিখ লিখতে হয় নাই, প্রথম তারিখ লিখতে হয় নাই, খুব শর্টকাট আমরা চলমান জের ছকে করে ফেলতে পারছি। এই জন্যই বলা হচ্ছে যে চলমান টি ছকের অসুবিধার কারণেই কিন্তু চলমান জের ছকের উদ্ভাবন হয়েছে। তাহলে এটা পেলাম একটা। তারপরে আরেকটা কি দেখো, বিক্রয়। বিক্রয় ছিল কি আমার নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট।
তাহলে আমি বিবরণের ঘরে কি বিক্রয় তো লিখতেই পারবো না, লিখবো নগদান হিসাব। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব যেহেতু করছি, বিক্রয় হিসাব ক্রেডিট, আমার টাকাটা ক্রেডিট পাশে আসবে। এখানে ডেবিট পাশে কিছু নাই, তাহলে ডেবিট ক্রেডিটের পার্থক্য কত? ডেবিট ক্রেডিটের পার্থক্য 37,000ই হবে। এখন যেহেতু ক্রেডিট পাশ বড়, টাকাটা আমি ক্রেডিট পাশে লিখবো। অর্থাৎ আমার বিক্রয়ের হয়েছে ক্রেডিট ব্যালেন্স, আমি আগেও বলেছিলাম কিন্তু বিক্রয় ক্রেডিট ব্যালেন্স হয়, তারপরে ক্রয় ডেবিট ব্যালেন্স হয়, এগুলো আমরা শিখন ফলের সময় আলোচনা করেছি। তারপরে বিক্রয়ের পরে আমাদের আসতেছে কি দেখো, বেতন। বেতন ছিল আমাদের ডেবিট ব্যালেন্স, তাহলে বেতন হিসাব, এখানে বেতন আসবে না, আসবে নগদান হিসাব। ডেবিট বড়, দুইটার পার্থক্য ডেবিট ব্যালেন্স হয়েছে, বেতন হিসাব। তারপরে ছিল বিজ্ঞাপন। বিজ্ঞাপন ছিল আমাদের কি, বিজ্ঞাপন ছিল ডেবিট, নগদান ক্রেডিট, তাই না? এখানে আবার বিজ্ঞাপন হিসাব যেহেতু করছি, টাকাটা ডেবিট পাশে হবে, নামটা হবে নগদান। এখানে ডেবিট ক্রেডিটের পার্থক্য ডেবিট ব্যালেন্স হয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা নিশ্চয়ই চলমান জ্বর থেকে কীভাবে খতিয়ানভুক্ত করা যায় সেটা শিখতে পেরেছি। এতক্ষণ আমার আলোচনা থেকে তোমরা যতটুকু বুঝতে পেরেছো একটু আনসার দেওয়ার চেষ্টা করো। শিক্ষার্থী বন্ধুরা, সিডি দ্বারা কি বোঝায় আমি বারবার বলেছি, তোমরা ঝটপট লিখে ফেলো। খতিয়ানের বৈশিষ্ট্য কয়টি সেটাও আলোচনা করেছি, ঝটপট লিখে ফেলো। সকল বইয়ের রাজাকে সেটাও বলেছি, লিখে ফেলো। ক্রেডিট ব্যালেন্স কী নির্দেশ করে সেটা লিখে ফেলো। জের শব্দের অর্থ কী, দেখি কারা লিখতে পারছো, ঝটপট লিখে ফেলো। শিক্ষার্থী বন্ধুরা, কোশ্চেন আনসারগুলি দাও। লিখতে পারছো শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, সিডি দ্বারা কি বোঝায়, ঝটপট লিখো। সিডি দ্বারা কি বোঝায়? সিডি দ্বারা হচ্ছে কি, সিডি দ্বারা কি বোঝায় দেখি কারা লিখতে পারছো। হ্যাঁ, বৈশিষ্ট্য 5টা। মাকসুদুর রহমান আনসার দিয়েছে, জাওয়াত আলম আনসার দিয়েছে, আফসানা আফরিন এসা আনসার দিয়েছে। হ্যাঁ, তাহলে সিডি দ্বারা কি, আর কেউ দিবে আনসার? হ্যাঁ, গুড, জাওয়াতা ক্যারিড ডাউন। সিডি হচ্ছে ক্যারিড ডাউন, বাস কি হয়, নিচে নিত, তাই না? খতিয়ানের বৈশিষ্ট্য কয়টি? খতিয়ানের বৈশিষ্ট্য 5টি। গুড, যারা লিখতে পারছো নিচে আনিত, ভেরি গুড আইবি বিশ্বাস। খতিয়ানের বৈশিষ্ট্য হচ্ছে 5টি। সকল বইয়ের রাজাকে, সকল বইয়ের রাজা হচ্ছে কে? এতক্ষণ আমরা আলোচনা করলাম যেই বইয়ের কথা, সকল বইয়ের রাজা হচ্ছে খতিয়ান। গুড, মাকসুদুর রহমান আনসার দিয়েছ, ধন্যবাদ। ক্রেডিট ব্যালেন্স কি নির্দেশ করে? ক্রেডিট ব্যালেন্স নির্দেশ করে কি? ক্রেডিট ব্যালেন্স নির্দেশ করে হচ্ছে আয় এবং দায়। ভেরি গুড। তবে জের শব্দের অর্থ কি? জের শব্দের অর্থ হচ্ছে কি, ব্যালেন্স বা উদ্বৃত্ত। যারা আনসার দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আনসারগুলি মিলিয়ে নাও। আনসারগুলি কি, নিচে নিত, তোমরা সবগুলি আনসার পেরেছ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। খতিয়ানের বৈশিষ্ট্য 5টি, তারপরে পাকা বই কি, বা সকল বইয়ের রাজাকে, খতিয়ান, এবং ক্রেডিট ব্যালেন্স কী নির্দেশ করে, আয় এবং দায়। জের শব্দের অর্থ হচ্ছে উদ্বৃত্ত। আশা করি তোমরা এতক্ষণ আলোচনা সব কিছু বুঝতে পেরেছ। এখন বাড়ির কাজটা দেখো, তোমাদের বইয়ের 102 পৃষ্ঠার 2 নং সৃজনশীল অঙ্কটা করবে। আমরা 4 নং করেছি, আশা করি এই 2টা অঙ্ক করলে তোমাদের সব কিছু কভার হয়ে যাবে। তোমাদের টি ছক, চলমান জের ছক, তারপরে সহকারী খতিয়ান, সাধারণ খতিয়ান, তারপরে জাবেদা, এগুলি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তোমরা এই অঙ্কটা করবে ইনশাল্লাহ। তা আজকের তারিখ দিয়ে করবে। আর আমি আজকের ক্লাস শেষ করার আগে তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা একটু জানতে চাচ্ছি। কারো কোনো সমস্যা থাকলে কোশ্চেন করো, আদারওয়াইজ আমি ক্লাস শেষ করব। শিক্ষার্থী বন্ধুরা, কারো কোনো সমস্যা আছে? যদি কোনো সমস্যা না করে আমাকে শিওর করো, তাহলে আমি ক্লাস শেষ করব। কারো কোনো সমস্যা আছে শিক্ষার্থী বন্ধুরা? কারো কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আছে কারো সমস্যা? কারো সমস্যা আমি দেখতে পাচ্ছি না। তাহলে এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলে তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং কারণ কোনো সমস্যা আছে কি, আমি কি ক্লাস শেষ করব? বন্ধুরা, দেখতে পাচ্ছি কারো কোনো সমস্যা নাই। তাহলে এতক্ষণ যারা আমার সঙ্গে ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে প্রচুর পড়াশোনা করবে, প্র্যাকটিস করবে, এই উপদেশ দিয়ে আজকের মতো ক্লাস আমি এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।